আমরা যে প্রেজেন্টেশনের কথা আজকে বলছি সেটা হলো 40 নম্বর ক্লাস। এটাই মোটামুটি 12 নম্বর যে সিবিএলএম, অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এটারই শেষ অংশ। আমরা দেখি যে এই সিবিএলএমটা অ্যাকচুয়ালি যে 7টা বিষয় ছিল আমরা জানি। প্রথম কাজ ছিল ভেন্যু প্রিপারেশন করা, তারপরে ক্যান্ডিডেটকে প্রস্তুত করা, তারপরে হলো অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করা। অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে গেলে আলটিমেটলি সেই সময় আমাকে এভিডেন্স গ্যাদার করতে হয় এবং সেই এভিডেন্সের রেসপেক্টে ডিসিশন দিতে হয়। এবং শুধু ডিসিশন দিলেই শেষ হয়ে যায় না, এগুলো রেকর্ড সংগ্রহ করে রাখতে হয়, হ্যাঁ, রিপোর্ট দিতে হয় এবং ফাইনালি ফিডব্যাক দিতে হবে ক্যান্ডিডেটকে। এটাই ছিল মোটামুটি আমাদের কাজ। আমি প্রথমে বলেছিলাম যে হোয়াট ইজ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্টটা একটা প্রসেস যার মাধ্যমে আমরা এভিডেন্স সংগ্রহ করব এবং ডিসিশন দেব। এই যে অ্যাসেসমেন্ট, এটা একটা প্রসেস। কিসের জন্য এই প্রসেসটা? এটা এভিডেন্স সংগ্রহ করা মূল উদ্দেশ্য। এবং কেন এভিডেন্স সংগ্রহ করব? কারণ ওই এভিডেন্সের রেসপেক্টে আমাদেরকে জাজমেন্ট দিতে হবে। এই কাজটুকু অ্যাসেসমেন্টটা করার ক্ষেত্রে আমাকে আগেই দুটো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে ভেন্যু প্রিপেয়ার করা। যিনি অ্যাসেসর এই অ্যাসেসমেন্ট করতে যাবে, তাহলে যেখানেই অ্যাসেসমেন্ট করতে যাবে সেই ভেন্যুটা সেফটি কিনা, সেই ভেন্যুতে যে বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে, অ্যাসেসমেন্ট করা হবে, সেই ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে টোটাল এনভায়রনমেন্টটা পজিটিভলি আছে কিনা, সুইটেবল আছে কিনা অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে। তার মানে সেখানে যারা সংশ্লিষ্ট থাকার কথা তারা থাকতে হবে, হ্যাঁ, ল্যাবের ইনস্ট্রুমেন্ট গুলো থাকতে হবে, কমিউনিকেশন যাতে যারা এখানে ক্যান্ডিডেট আসবে তাদের আসার ফ্যাসিলিটি গুলো থাকা, অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে যাদের স্পেশাল কোনো নিডস আছে সেগুলো আছে কিনা, তারপরে সে প্র্যাকটিসের যে বিষয়ে অসের ফ্যাসিলিটি আছে কিনা, সব কিন্তু অ্যাসেসর দেখবে। এবং ভেন্যুতে ভেন্যু অয়েল চেক আপ নর্মালি একদিন আগেই চেক আপ করা উচিত। প্রিপেয়ার ক্যান্ডিডেট, তাহলে অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভেন্যু ঠিক আছে, তাহলে যে ক্যান্ডিডেট যিনি অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে, কারণ দুইজন হলো মেইন ব্যক্তি, একজন হলো যিনি অ্যাসেসমেন্ট নিবে আর যে অ্যাসেসমেন্ট দিবে, এই দুইজন হলো মূল ব্যক্তি ওই জায়গায়। সাপোর্টিং আরো অন্যদেরকে ইনক্লুড হয়, ইনভলভ করতে হয়, কিন্তু ওই দুইজনের কেউ একজন যদি বাদ যায় তাহলে আর কোনোভাবে অ্যাসেসমেন্ট হওয়ার সুযোগ নাই। অর্থাৎ অ্যাসেসর না আসলেও যেমন অ্যাসেসমেন্ট করা সম্ভব না, তেমনি ক্যান্ডিডেট না থাকলেও অ্যাসেসমেন্ট করা সম্ভব না। ওই দুইজন হলো ফান্ডামেন্টাল। ক্যান্ডিডেট আসলে সে মেন্টালি প্রস্তুত আছে কিনা, কোন বিষয়ের উপরে সে অ্যাসেসমেন্ট দিবে, আর কোনো স্পেশাল নিডস লাগবে কিনা, সে পরীক্ষার পদ্ধতিগুলো কয়টা, কিভাবে হবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, তারপরে পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো কমপ্লেইন হয় তাহলে আপিল করবে কিভাবে, সব কিছু তাকে জানাতে হবে। এমার্জেন্সি এক্সিস্ট কিভাবে হবে, এই এনভায়রনমেন্টের সঙ্গে যদি আগে যুক্ত না থাকে তাহলে এমার্জেন্সি এক্সিস্ট কোথায়, অন্যান্য টয়লেট কোথায় পাবে, এভরিথিং তাকে ইনফর্ম করে প্রস্তুত করতে হবে ওই পরীক্ষার জন্য। এবং কোন কোন মেথডোলজি ব্যবহার করে পরীক্ষা হবে, কত সময় ধরা হবে, কোনটার পরে কোনটা হবে, সব ক্যান্ডিডেটকে জানাতে হবে। এবং ক্যান্ডিডেট মেন্টালি প্রিপেয়ার থাকলে তাকে যে ইয়াটা দিবে, মানে প্রথমত সেলফ চেক, সেই সেলফ একটা হলো ইনস্ট্রাকশন শিট দিবে, সেই তারপরে দিবে সেলফ চেক। সেইখানে যদি সে অ্যাগ্রি করে তারপরে তার সঙ্গে এগ্রিমেন্ট হবে। এই এগ্রিমেন্টের সময় তাকে বলে দিতে হবে যে তার এই ধরনের কাজে যদি ফেয়ারনেসের জন্য কোনো আপিল করার প্রয়োজন হয়, সেই আপিল করার সুযোগ আছে, কতদিনের মধ্যে আছে, কোথায় হবে, কিভাবে হবে, সব। এবং এগ্রিমেন্টের পরে যদি একটা ফার্স্ট টাইম হয় তাহলে তখন তার রেজিস্ট্রেশন হবে।
রেজিস্ট্রেশন কিন্তু কোনোভাবে তার আগে হবে না। এগ্রিমেন্টের পরেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হবে। তার কারণ হচ্ছে রেজিস্ট্রেশন আগে হলে সে যদি ওই এগ্রিমেন্টের সাথে রাজি না থাকে তাহলে তো সে অ্যাসেসমেন্টে বসতেই পারবে না, সুতরাং আননেসেসারি তার পয়সার ক্ষতি হবে। সেই ক্ষেত্রে মানে এই সিবিটি সিস্টেমে সাধারণত এগ্রিমেন্টের পরেই রেজিস্ট্রেশন হয়। এমনি হয়তো ফর্ম টর্ম নিয়ে কাগজ টাগজ নিয়ে সবকিছু রেডি থাকবে, বাট ফাইনালি এটা ওই সময় সাইন হয়ে তারপরে যাবে। সো এইটা প্রিপারেশন হয়ে গেলে তারপরে হলো ক্যান্ডিডেট এই এই যে মানে যে প্রসেসটা কথা বলছি, সেই প্রসেসটা অ্যাসেসর যখন এই অ্যাসেসমেন্ট নিতে যাবে তখন কি আছে, কিছু প্রিন্সিপাল কিছু নীতি আছে, সেটা কি অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল। প্রিন্সিপাল কার? এটা হলো অ্যাসেসমেন্টের। অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল গুলো কি? আমরা বলছি প্রধানত 4টা। এটা হতে হবে ভ্যালিড, হতে হবে ফ্লেক্সিবল, হতে পারে রিলায়েবল হতে পারে এবং ফেয়ার। ভ্যালিড বলতে বোঝাচ্ছে আলটিমেটলি কিন্তু আমাদের ওই যে বিষয়ের উপরে পরীক্ষা হবে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে, ওই সিএস এর রেসপেক্টে যে ওই ওই লেভেলের জন্য যে ধরনের নলেজ, স্কিল, অ্যাটিটিউড থাকা দরকার সেগুলো এনশিওর করতে হবে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে। তার 4 ডাইমেনশন এখানে দেখায় কিনা, শো করে কিনা সেটাও তাকে কনফার্মেশন করতে হবে। এই হলো তার ভ্যালিডের বিষয়। ফ্লেক্সিবল বিষয়টা তো বলেছে যে কোনো রকম ভাবে কিছুটা কম বেশি করা অনেক সময় তার এখতিয়ারে আছে। কেউ যদি স্লো যদি রাইটার হয়ে থাকে তাকে কিছুটা কনসিডার করতে পারে, অথবা অন্য কোনো ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হলে সেই কাজও করার সুযোগ আছে। এটা সিবিটি সিস্টেমে আছে, ট্রেডিশনাল সিস্টেমে নাই, কিন্তু সিবিটি সিস্টেমে আছে। এক জায়গায় বসে পরীক্ষা দিচ্ছে, তার সেখানে ঠান্ডা লাগতেছে, ফ্যানের নিচে বসতে, সুতরাং সরাই দেওয়া যায় ইত্যাদি ফ্লেক্সিবল বিষয়গুলো আছে। রিলায়েবল হতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, যে যে জিনিসগুলো বলতেছে সেটা কোনটার পর কোনটা তার 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 যাচাই করা হচ্ছে, তাকে অ্যাসেস করা হচ্ছে এবং সেই অ্যাসেসের ধারাবাহিকতা, ডাইমেনশন সহ ধারাবাহিকতা আছে কিনা সেটা দেখবে। এবং ফাইনালি যে ফেয়ার হওয়ার কথা যেটা বলেছে, সেটা তো আমরা বুঝেছি যে ক্যান্ডিডেটের প্রতি কোনো ধরনের আনডিউ প্রিভালেন্স দেওয়া যাবে না, কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, কোনো রকমের এক্সেসিভ কোনো বিষয় তার চাপায় দেওয়া যাবে না। সে ভালো পারলে তাকে কোনোভাবেই জানি খারাপ মার্কিং না করা হয়, আবার সে না পারলে যেন ভালো মার্কিং না করা হয়। তাহলে এই জায়গাটা আমাদের ফেয়ারনেসের বিষয় আছে, এবং সে যদি সেরকম অ্যাসেসর এরকম কিছু বিষয় করেও থাকে তাহলে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, ওই অ্যাসেসমেন্টের বিষয়ের ভিতরে আপিল করার সুযোগ আছে। এটাই আমাদের ফেয়ারনেসের বিষয়টাকে এক্সপ্রেস করছে। এই বিষয়টা খুব ভালোভাবে অ্যাসেসরের নীতিগুলো জানা থাকতে হবে। বলেছে এর সঙ্গে অতিরিক্ত আরো 4টা আছে, যে অথেন্টিক কিনা, অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দিবে সেই জায়গাটা সে ক্যান্ডিডেট নিজে আসছে কিনা। তো ক্যান্ডিডেটের প্রমাণপত্র থাকতে পারে, অ্যাডমিট কার্ড লাগতে পারে, অথবা এই ধরনের অ্যাক্টিভিটিস তারা করেছে সেটা সে নিজে করেছে কিনা, বিভিন্নভাবে তারা অথেন্টিসিটি যাচাই করা হবে। কনসিস্টেন্ট হতে হবে, ধারাবাহিক হতে হবে, কস্ট ইফেক্টিভ হতে হবে, রিজনেবল হতে হবে। এটা অতিরিক্ত 4টা। এবার আমরা দেখি যে আমরা সব নীতি নিয়ম জানি, এখন সেই নীতির ভিতরে আমি যদি এভিডেন্স সংগ্রহ করতে চাই, তো এটা একটা বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন মেথডের মাধ্যমে, বিভিন্ন টুলস ব্যবহার করে কিন্তু আমার এই এভিডেন্স গুলো সংগ্রহ করতে হয়। তো এভিডেন্স কয় রকমের? এভিডেন্স সাধারণত 2 রকমের হয়ে থাকে। একটা ডাইরেক্টটা কি? ডাইরেক্ট হলো ডেমনস্ট্রেশনটাও ডাইরেক্ট হতে পারে, ওরাল যে কোশ্চেনিং করা এটা সরাসরি হয়ে থাকে। আর একটা বলেছে ইনডাইরেক্ট, যেমন রিটেন টেস্ট। রিটেন টেস্টটা নিচ্ছে সেটা একটা ইনডাইরেক্ট। তাহলে এভিডেন্স হলো 2 রকমের, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এবং এই এভিডেন্স গুলো সংগ্রহ করার জন্য আমাদের কতগুলো ইভেন্ট রাখতে হয়, আমাদের কতগুলো মেথড অ্যাপ্লাই করতে হয়,
আমাদের এই যেসব টুলস নিয়ে আসছে সেই টুলসগুলো দিয়েই আমরা তার এই তাকে বিভিন্ন রকম টেস্ট করায় এবং ওই টুলসটাই যখন ফিল আপ করে ওই ফিল আপ করার টুলসটাই কিন্তু এভিডেন্স। একটা রিটেন পরীক্ষা হবে, তাহলে প্রশ্নটা রিটেন কোশ্চেনারি হলো তাকে যাচাই করার জন্য এই প্রশ্ন, এটা টুলস। রিটেন কোশ্চেনারিটা কি? এটা একটা টুলস, যে টুলস এর মাধ্যমে তাকে যাচাই করা হবে তার এই আন্ডারপিনিং নলেজ ভালো ঠিক আছে কি। এবং যখন ওই টুলসটা ব্যবহার করার পরে ওইখানে এই রিটেন কোশ্চেনের সঙ্গে যে উত্তরপত্র তার থাকলো, সে ওই প্রশ্নের রেসপেক্টে যে উত্তরটা দিল, এই সম্পন্নকৃত উত্তরটাই হচ্ছে আমার এভিডেন্স। কারণ ওইটার উপরে মার্কিং হবে, ওইটার উপরে তাকে যাচাই বাছাই করা হবে। হ্যাঁ, এই যে টুলস। তেমনি ভাবে যে ওরাল কোশ্চেন করা হবে, ওই রকম ওরাল কোশ্চেনের মধ্যে কতগুলো প্রশ্ন লেখা থাকে এবং ওইটা পারলে টিক চিহ্ন দেয়। তাহলে এই যে পারলে টিক চিহ্ন দিল, এই টিক চিহ্ন দেওয়া যে ওরাল কোশ্চেনিংটা শীটটা, এটাই তখন হয়ে যায় এভিডেন্স। অথবা ডেমনস্ট্রেশন করার সময় সেখানে অবজারভেশন চেক লিস্ট থাকে, সে যেভাবে সেফটি মেজার করার কথা সেটা করেছে কিনা, সেটি অ্যাপ্রন পরিধান করেছে কিনা, সে টুল সঠিকভাবে সংগ্রহ করতে পেরেছে কিনা, সে যে ধাপ অনুযায়ী কাজগুলো করা দরকার আফটার অ্যানাদার, সেই স্ট্রাকচার অনুযায়ী সে কাজগুলো করলো কিনা, কাজ করার সময় সে তাকে যদি কোনো কন্টিজেন্সি প্রশ্ন করা হয় সেগুলোর উত্তর দিতে পারলো কিনা, কাজ শেষে সেগুলো সব গোছায় ক্লিন করে জায়গাটা ক্লিন করে রাখলো কিনা। তাহলে এই যে অবজারভেশন শিট, এইখানে ওই অ্যাসেসর টিক চিহ্ন দেয়। সে এই যে অ্যাসেসর ডাইরেক্ট দেখে দেখে টিক চিহ্ন দিল, ওই শিটটাই কিন্তু ওই অবজারভেশন চেক লিস্ট, ওই অবজারভেশন চেক শিট যেটা, ওইটাই কিন্তু আফটার এই টিকিং, তাহলে সেটা হয়ে গেল এভিডেন্স। তাহলে আমরা বুঝলাম বিভিন্ন মেথডে আমরা এই পরীক্ষা নিয়ে রিটেন পরীক্ষা নিচ্ছি, ডেমনস্ট্রেশন নিচ্ছি, ওরাল নিচ্ছি, এটা একটা আলাদা আলাদা ঘটনা, একটা ইভেন্ট। এবং বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে, বিভিন্ন টুলস অ্যাপ্লাই করে আমরা এই এভিডেন্স গুলো সংগ্রহ করে থাকি। তো এই যে এভিডেন্স গুলো সংগ্রহ করলাম, এই এভিডেন্স সংগ্রহ করার ক্ষেত্রেও কিন্তু কিছু রুল আছে, সেটাকে বলে রুলস অফ এভিডেন্স অথবা এভিডেন্স রুলস। তাহলে এভিডেন্স রুলস কি, সেইখানেও আমরা দেখবো যে ওটা ভ্যালিড কিনা, কারেন্ট কিনা, সাফিসিয়েন্ট কিনা, কনসিস্টেন্ট কিনা, অথেন্টিক কিনা, রিসেন্ট কিনা। সংক্ষেপে আমরা বিশেষ কার শব্দটাতে ওটা যাচাই করবো। এই শব্দগুলো আগে জানি। সংগৃহীত এভিডেন্স দ্বারা কিন্তু আমাকে জাজমেন্ট করতে হবে। এই জাজমেন্টের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা ওই যে এভিডেন্স গুলো পেলাম সেই এভিডেন্স গুলো আবারও ভালো করে চেক করতে হবে এবং প্রয়োজনে এটা আবার রিভিউ করে দেখতে হবে যে কোথাও ভুল হলো কিনা, এবং তার রেসপেক্টে একটা কার্ডস তৈরি করবে। কার্ডসটা কি? কার্ডসের একটা ফুল মিনিং আছে, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি। এই যে সামারিটা তৈরি করা হলো, এটা দুটো অংশ থাকে, একটা রেকর্ড আকারে রিজার্ভ থাকবে, আর একটা কিন্তু ক্যান্ডিডেটকে দিয়ে দেবে, যে ক্যান্ডিডেট সেখান থেকে সে জানতে পারবে যে সে কম্পিটেন্ট হলো অথবা নট ইয়েট কম্পিটেন্ট হলো। সে ফুল কোর্সের জন্য যদি ফুললি কম্পিটেন্ট হয়ে থাকে, সব কয়টা ইভেন্টে যদি সে কম্পিটেন্ট হয়ে থাকে, দেন সে ফুললি কম্পিটেন্ট হবে এবং নট ইয়েট সে তখন ন্যাশনাল সার্টিফিকেট পাইতে পারে। সেটা ডিপেন্ড করবে কতটা ওই লেভেলের জন্য যে কয়টা ইউনিট ছিল সব কয়টা ইউনিট সে কভার করেছে কিনা। এবং অংশ বিশেষ যদি তার করে থাকে অথবা কোনোটাই কমপ্লিট না করতে পারে, তাহলে নট ইয়েট কম্পিটেন্ট দেবে, এবং অংশ বিশেষ হলে সে এসওএ পাবে, সার্টিফিকেশন অফ অ্যাচিভমেন্ট। বলা হলো যদি সে নট ইয়েট কম্পিটেন্ট হয়, অংশ বিশেষ সে কম্পিটেন্ট হয়, সেই ক্ষেত্রে তার দুটা রাস্তা আছে ক্যান্ডিডেটের। কি? একটা, সে ফার্দার অ্যাসেসমেন্ট হবে, রিঅ্যাসেসমেন্ট, সেই রিঅ্যাসেসমেন্টে বসতে পারে, সেখানে আবার সে পরীক্ষা দিয়ে বাকিগুলো কমপ্লিট করে নিতে পারে যেগুলো সে কম্পিটেন্ট হয় নাই। এবং তার জন্য যদি মনে হয় যে তার প্রতি সুবিচার করা হয়নি, ফেয়ার হয় নাই,
তাহলে কি করবে, সে আপিল করতে পারবে। আপিলের সুনির্দিষ্ট নিয়ম আছে, সেটা আগেই বলে দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করবে। তাহলে এই যে জায়গাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যখন এই এভিডেন্স সংগ্রহ করা হয়, যখন এই কর্মকাণ্ড ইভেন্টগুলো ঘটে, তখন অনেক ধরনের এরর অ্যাসেসর করে থাকে। ওই যে বললাম এখানে অবশ্য দুটা দিয়েছে, অনেকগুলো 5টা আছে। হ্যালো ইফেক্ট, অর্থাৎ তাকে হ্যাঁ বেশি বেশি ভালোভাবে মার্কিং করা, তার প্রতি যে কোনো ভাবে ইনক্লাইন্ড হয়েছে সেই জন্য, অথবা যদি তার প্রতি অসদাচরণ মানে তার প্রতি সুবিচার না হয়ে থাকে, তাহলে সেটা হর্ন ইফেক্টের পর্যায়ে পড়ে। এর বাইরে যেমন সে যখন রেকর্ডিং করতেছিল, সেই রেকর্ডিংকে যদি মনে করে যে সে রেকর্ড করার সময় ভালো করে খেয়াল করলো না, ওভারলুক হয়ে গেল, তাহলে সেটাও একটা ইরর। যদি সে অবজারভেশনের জন্য যদি ওভারলুক হয়ে থাকে, তাহলে সেটাও একটা ইরর। হতে পারে সে কাজ করতেছে মাঝখানেই, মানে পুরা না দেখানোর মাঝখানেই সে মার্কিং করে বসল। অথবা এমন কিছু বিষয় হতে পারে যে ওই কাজ করার সময় ক্যান্ডিডেট এমন ভাবে চলে গেল, মাঝখানে না বলে কিছু স্টেপ বাদ দিয়ে চলে গেল, ওভারলুক করলো, চিটিং করে সে চলে গেল। সুতরাং এটাও একটা ইরর। তো যাই হোক, যে ইররই হোক না কেন, সেই ব্যাপারে সচেতন থাকা দরকার ক্যান্ডিডেট উভয়কে। বলছে এই যা কিছু করা হলো সবকিছু একটা রেকর্ড করে থাকতে হবে, অর্থাৎ ডকুমেন্টারি হতে হবে, এবং এই ডকুমেন্টটা রিপোর্ট আকারে বোর্ডকে প্রেরণ করবে অ্যাসেসর। অ্যাসেসর যেমন এই ভেন্যুতে এসে ক্যান্ডিডেটের মানে টিভির প্রতিনিধির কাছে এই টুলস গুলো সংগ্রহ করে অ্যাসেসমেন্ট গুলো করবে, ওই সংগৃহীত টুলস গুলো এভিডেন্স আকারে আবার বোর্ডের প্রতিনিধির কাছে বুঝায় দিবে। সেটা সে রেকর্ড আকারে, রিপোর্ট আকারে বুঝায় দিবে। এবং এরপরে যেটা এসে থাকে সেটা হলো প্রোভাইড ফিডব্যাক, অর্থাৎ সর্বশেষ ক্যান্ডিডেটকে রেজাল্ট দেওয়ার সময় তাকে আমাদের কিছু ফিডব্যাক দিতে হয়, এবং সেই ফিডব্যাকটা স্যান্ডউইচ মেথডে হয়ে থাকে। প্রথমে কিছু ভালো বলতে হবে, তারপরে তার সম্বন্ধে ক্রিটিসাইজ করা যেতে পারে, তারপরে তার সম্বন্ধে আবারও ভালো কিছু বলতে হবে। আমরা বিগত ক্লাসগুলো এইগুলো নিয়ে আলোচনা করেছি যে কিভাবে প্রেজ করা হয়, ক্রিটিসাইজ করা যায়, সেগুলো আবার আমরা আজকে দেখবো। তাহলে এই ছিল মোটামুটি ভাবে আসলে 12 নম্বর সিপিএল এর মূল বিষয়, এবং এটা আমরা গতদিন আলোচনা করেছি। আমরা ওই কিছু অংশ হয়তো বাকি রয়েছে, শেষের অংশটুকু মেকিং জাজমেন্ট, এই জায়গাটা বাকি রয়েছে, বা রেকর্ড রিপোর্ট করা, প্রোভাইড ফিডব্যাক, এগুলো আমরা এটা আজকে দেখি। তো আমরা এখানে বলেছি যে আগত দিনও বলেছি যে কি কি ধরনের কমন ইরর আসে। আমি একটু আগে যেটা বলেছি যে হলো ইফেক্ট or horn effect, failing to record, failing to observe, marking down the middle, and overlooking, cheating. তো এটা আমাদের এই যে 45 পেজ, অবশ্য পেজ নাম্বার 45, কিন্তু ইনফ্যাক্ট পেজ নাম্বারটা সঠিক ওভাবে নাই। তো এটা কিছু পেজ মিস্টেক আছে, ফলে নতুন করে এই পুরানো ভাবে দেখানো হলেও একটু কারেকশন করে নিতে হবে। ওই সিবিএলএম এর পেজ নাম্বারে একটু গন্ডগোল আছে। আচ্ছা, পোর্টফোলিও জিনিসটা কি? প্রায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো বলছে, একটু ভালো করে বুঝে দেখেন। A portfolio is a collection of evidence that may be presented to an assessor to prove your competence at a job or task. তাহলে যখন জব করবে, যখন যেখানে কাজে অন দা জবে আছে, কাজ করার সময় কিছু এভিডেন্স সংগৃহীত হয়, সেই এভিডেন্স অ্যাসেসরের কাছে দিলে দেন এভিডেন্স গুলো দেখে ওই অ্যাসেসর তার ব্যাপারে মার্কিং করতে পারে। তাহলে এইখানে ন্যাচারালি পোর্টফোলিওটা হলো অন দা জবে সাধারণত হয়ে থাকে। অন দা জব যখন সে কাজ করে থাকে, সেই জায়গায় যে কাজ করছে তখন তার রেকর্ডগুলো নিচ্ছে, সেইটা আমরা ব্যবহার করছি। সে বলছে হোয়াট ইজ পোর্টফোলিও এভিডেন্স, কোনগুলো তাহলে পোর্টফোলিও এভিডেন্স হতে পারে? ট্রেনিং রেজাল্টস,
ওখানে বা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা দিল অথরিটি। ট্রেনিং ওয়ার্কবুকস, ওখানে কাজ করার সময় ওয়ার্কবুকে তার রিপোর্ট লেখা থাকে, কয়টা আসে, কখন আসে, সে কাজে কোনো গাফিলতি করছে কিনা, কাজ সিস্টেমেটিক্যালি করতে জানে কিনা, এগুলো নিয়ে ওয়ার্কবুকে অনেক সময় লেখা থাকে। রেফারেন্সেস ফ্রম কলিগ, তার সম্বন্ধে ভালো মন্দ জানার ক্ষেত্রে বা কলিগের কাছ থেকে এই লেখাটা নেওয়া যেতে পারে। মোফাজ্জল সাহেব এইটা দাগানো দরকার নাই। রেফারেন্সেস ফ্রম কলিগ। তারপরে বলছে কি, তারপরে বলছে সরি যে জিনিসটা হয়েছে, এরপর বলছে জব ডেসক্রিপশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তার জব ডেসক্রিপশন, যেখানে চাকরি করে এবং তার এক্সপিরিয়েন্স, এগুলো ওই সময় কাজ করার সময় বিভিন্ন রকমের ছবি নেওয়া হতে পারে। হ্যাঁ, সেই বিষয়টা, এটা এখানে বিষয়টা হতে পারে। আর যেটা বলেছে যে অ্যাওয়ার্ড, কোনো ধরনের সে যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকে, জার্নালে কোনো জিনিস প্রকাশ হয়ে থাকে, ডায়েরিতে, ওয়ার্ক স্যাম্পল, নিউজ লেটার ইত্যাদি, এইগুলো থেকে আমরা তা এইগুলো হলো এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পোর্টফোলিওতে। থার্ড পার্টি রিপোর্ট, পোর্টফোলিওর পাশাপাশি আর একটা কথা আসছে, থার্ড পার্টি রিপোর্ট। এভিডেন্স প্রোভাইডেড বাই পারসনস হু হ্যাজ ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অন ক্যান্ডিডেট পারফরমেন্স। তাহলে যিনি এই যার মাধ্যমে এই এভিডেন্স গুলো প্রোভাইড করা হয়ে থাকে, হ্যাঁ, ক্যান্ডিডেট পারফরমেন্স, ওই ক্যান্ডিডেটের পারফরমেন্স সম্বন্ধে, সেটা হতে পারে অর্থাৎ ওই যে প্রতিষ্ঠানে সে চাকরি করছে, তার যে বস বা সামন, তারা অথবা অন্য কেউ যদি ওইখানে পরীক্ষা নিতে যায়, যে তার রিপোর্ট গুলো দেয়। আমরা একটা সুন্দর এক্সাম্পলও বলতে পারি, যেমন আমরা মেট্রো রেলে জাপান থেকে যে ট্রেন ওটা আনা হলো, তখন ওখানে যে ভাবে চেক করার কথা ছিল, সেই চেকিংটা কিন্তু যারা যে করবে তারা করতে পারে না, যারা এটা সংগ্রহ করবে। তখন কি হয়েছে, প্যান্ডামিকের কারণের জন্য থার্ড পার্টি দ্বারা ওই চেকিংটা করে আনছে। এখানেও সেরকম কোনো বিষয় থাকতে পারে। often supplied by persons in authority, যদি অথরিটি অন্য কাউকে এরকম আরেকজনকে পাঠায়, সে যেতে পারে নাই, যার কথা রেসপন্সিবল আরেকজনকে পাঠায় থাকে, সেটাও তার থার্ড পার্টি হতে পারে। ইউজফুল ফর ভেরিফাইং অ্যাসেসরস অবজারভেশন, তাহলে অ্যাসেসরের অবজারভেশন করবে, যিনি অফসাই বা ভেরিফাই করবে, মানে অবজারভেশন, যেটা অবজারভেশন বলতে অ্যাসেসরের যে কাজটা, সেটা যে ভেরিফাই করবে ভিন্ন আরেকজন ব্যক্তি যদি করে থাকে, তাহলে সেটা থার্ড পার্টি হতে পারে। ইউজফুল ইন অ্যাসেসিং কনসিস্টেন্সি অফ ক্যান্ডিডেট পারফরমেন্স, ধারাবাহিকতা, যে ক্যান্ডিডেটের যে পারফরমেন্স, তার ধারাবাহিকতা সে রাখা যেখানে হচ্ছে, সেটাও একটা হতে পারে। মেকিং অ্যাসেসমেন্ট ডিসিশন, তাহলে এই আমরা যেটা বলেছিলাম যে অ্যাসেসমেন্টের ডিসিশন মেক করার ক্ষেত্রে কি কি দরকার। রিকোয়ারমেন্টস অফ দ্য ইউনিট কম্পিটেন্সি, তাহলে যে ডিসিশনটা দিবে, তাহলে ইউনিট অফ কম্পিটেন্সি সম্বন্ধে ধারণা থাকতে হবে কমপ্লিটে, তার কাছে থাকলে ভালো হতে পারে। ডাইমেনশন অফ কম্পিটেন্সি, ওটার কি কি ডাইমেনশন আছে কম্পিটেন্সির মধ্যে লেখা আছে। রুলস অফ এভিডেন্স বলা আছে, মেকিং ওভারঅল জাজমেন্ট, এবং ফাইনালি এটা জাজমেন্ট করা হয়ে থাকে। এই টার্মগুলো সম্বন্ধে আমরা আগেও বুঝেছি। রেসপন্সিবিলিটি অফ এ রিভিউয়ার, তাহলে আরেকটা পরের যে ব্যাপারটা আসছে, যে রিভিউ করবে, ওই যে বললাম কমপ্লিট অ্যাসেসমেন্ট হয়ে গেছে, অ্যাসেসমেন্টে মার্কিং করা হয়েছে, তাকে তার জন্য তার সে কম্পিটেন্ট কি কম্পিটেন্ট না সবকিছু করেছে, বাট তারপরে কি হয়েছে, যে ওই যে বললাম যে একটা রিভিউ অ্যান্ড রিপোর্টের কথা বলা আছে, সেই রিভিউ অ্যান্ড রিপোর্টের রেসপন্সিবিলিটি কার, কে রিভিউয়ার,
এখানে বলছে প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট রিভিউ ডিউটিস ইফেক্টিভলি, এফিসিয়েন্টলি অ্যান্ড ইথিক্যালি। অবশ্যই এটা effectively, efficiently এবং ইথিক্যালি করা উচিত। Ensure that the review process takes into account all necessary legal and safety requirements. এইগুলো কিন্তু সবই অ্যাসেসর করবে। Ensuring that the review process takes into account all necessary legal and safety requirements. Documenting the observation made during the review process. Review process চলাকালীন অবশ্যই সম্পূর্ণ ডকুমেন্টটা সংগ্রহ করতে হবে। ওই যে যেমন এভিডেন্স, রিটেন যে রেজাল্টটা, রিটেন যে আনসার শিটটা অথবা অবজারভেশন যে চেক লিস্টের শিটটা, এইগুলো রিপোর্টিং দা রিভিউ রেজাল্ট, এবং রেজাল্ট দেওয়ার আগে তাকে একবার রিভিউ করে নিতে হবে যে কোথাও গ্যাপ হয়েছে কিনা, মিস্টেক হয়েছে কিনা, সে কারণের জন্য। ভেরিফাইং দ্য ইফেক্টিভনেস অফ corrective procedures taken as a result of the review if requested by the client. যদি ক্লায়েন্ট এরপরে রিকোয়েস্টও করে কোনো কারণে যে হ্যাঁ আমারটা আরেকবার একটু চেক করে দেখেন, হ্যাঁ হ্যাঁ সেটাও কিন্তু চেকিং করা উচিত। রেটিং অ্যান্ড সেফগার্ডিং ডকুমেন্টস প্রিপেয়ারিং টু দ্য রিভিউ, এবং ওই সেফগার্ডিং করার ক্ষেত্রে বা ফাইনালি এটা রিপোর্ট করার ক্ষেত্রে আরেকবার এটা রিভিউ করে নিতে হবে। রিভিউ সাইকেলে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রথম যে কাজটা, 1 নম্বরের যে কাজটা প্রিপেয়ার দ্য রিভিউ, অর্থাৎ সব ডকুমেন্টটা নিয়ে এটাকে রিভিউর জন্য প্রিপেয়ার করতে হবে। প্ল্যান দ্য রিভিউ, এবং কিভাবে রিভিউ করব সেইভাবে একটা প্ল্যান করতে হবে। কন্ডাক্ট দ্য রিভিউ, হ্যাঁ তারপরে এই রিভিউটা সম্পন্ন করতে হবে। এবং 4 নম্বরে বলছে রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য রেজাল্ট, এবং সেই রিভিউ হওয়ার পরে যেসব বিষয় এখানে সন্নিবেশিত করতে হবে, রেকর্ড করতে হবে, হ্যাঁ রেকর্ড অনুযায়ী রিপোর্টও করতে হবে, কোনো মানে যে না ভালোভাবে হয়েছে, সঠিকভাবে হয়েছে, অথবা কোথাও গ্যাপ আছে। কারণ এখানে ওই যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সিএস এর রেসপেক্টে কারেন্ট কিনা, সেগুলোর মধ্যে কোনো কারেন্ট না থাকলে সেই জায়গাটাও মেনশন করা, এই ধরনের বিভিন্ন ব্যাপার হতে পারে। আমরা যেভাবে যে জায়গায় ভেন্যু করা হয়েছে, ভেন্যুটা সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে, হতে পারে ওইখানে যে সাপোর্ট পাওয়ার কথা সে সংক্রান্ত বিষয় হতে পারে, এবং সবকিছু করে এবং সেইটাকে আবার এভুলেট দ্য রিভিউ প্রসেস, এবং সেই অনুযায়ী আবার এটা এভুলেট করতে হবে যাতে করে বারংবার এই কাজটা করলে তারা আরো ফাইন টিউনিং করে একটা সুন্দর জায়গায় আসতে পারে। তো রিভিউ সাইকেল যদি বলে তাহলে এই 5টা পয়েন্ট লিখে দিলে হবে, 1 2 3 4 5 দিলেই হবে। ওই অংশ যে এখানে 61 পেজ বলছে, ইনফ্যাক্ট এটা 61 না, পেজ অ্যাকচুয়াল নাম্বার ভিন্ন, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। প্রোভাইডিং ফিডব্যাক, লাস্ট কাজ হচ্ছে তাকে ফিডব্যাক দেওয়া। ভালো কথা, এর আগেও কিন্তু ফিডব্যাক নিয়ে কয়েকবার বলা হয়েছে, আবারও বলছে ফিডব্যাক ইজ নট এ ওয়ান ওয়ে প্রসেস। তাহলে প্রথম কথা হচ্ছে এটা কিন্তু অন এ প্রসেস না, বোথ ওয়ে, তার মানে ক্যান্ডিডেট এবং অ্যাসেসর উভয়ের মধ্যে এটা হতে পারে। সে কিছু বললে ক্যান্ডিডেটকে দিয়ে রিয়ালাইজ করতে হবে, ক্যান্ডিডেট বললে হ্যাঁ অ্যাসেসর যেমন রিয়ালাইজ করবে, অ্যাসেসর বললে তুমি ক্যান্ডিডেটকে রিয়ালাইজ, হ্যাঁ এটা তার বুঝতে হবে। তো participants gain the most valuable information about their performance by reflecting on it themselves. Encouraging people to self-reflect assist them to learn from experience and make positive changes. A good facilitator will also encourage trainees to get feedback from other trainees. তাহলে এই ক্ষেত্রে যে ফিডব্যাকের কথা বলা হচ্ছে, শুধু যে দুইজন এখানে বিষয় বলছে যে অ্যাসেসর এবং ক্যান্ডিডেট, শুধু তা নয়, ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেটও ফিডব্যাক হতে পারে। সেই জন্য ট্রেনিজদের মধ্যে বলছে যে তারা নিজেদের মধ্যেও এই আলাপ আলোচনা করে এই যে ফিডব্যাক মানে পাওয়া যাবে সেটাকে পজিটিভ সেন্সে নিয়ে সেইভাবে সবসময় নিজেকে প্রস্তুত করে। Feedback from a facilitator should focus on how a learner can improve
focus on corrective actions, not mistakes. তাহলে এইখানে যেভাবে আগানো দরকার ফিডব্যাক নিয়ে সেইভাবে তাকে আগাতে হবে, সেটাই বলা হচ্ছে ফ্যাসিলিটেটর। এইটা খেয়াল করো। দ্য ভ্যালু অফ ইনফরমেটিভ ফিডব্যাক, তাহলে এই ভ্যালুটা কি? এখানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট শুড বি বেসড টু ইমপ্রুভ লার্নিং অ্যান্ড হেল্প দ্য ট্রেনিং। যদি ফরমেটিভ অ্যাসেসমেন্ট হয় সেই ক্ষেত্রে কি হয়েছে, যখন ট্রেনিং চলাকালীন অবস্থায়, যেমন এখন চলছে, তো এখন এই যে বারবার আমরা বলছি এটা করো এটা করো এটা করো, এই যে ফিডব্যাক দেওয়া হচ্ছে, তাহলে ট্রেনিং যে জায়গায় ঘাটতি আছে সেইগুলো ফিল আপ করে তাকে একটা এজে নিয়ে যেতে হবে, তাকে ফিনিশিং পর্যায়ে নিয়ে যেতে হবে। Even when the trainee has provided evidence of competence or has achieved the specified learning outcome, the feedback session can be used to explore the next stage in learning to development. এবং বলা হচ্ছে যে আমি এটা মানে প্রস্তুত হয়ে তারপর ভালো আমি অ্যাসেসমেন্ট দিয়েছি, তাহলে কি হলো, আমার ওই পর্যায়ে আমার কাজ শেষ না, আমাকে নেক্সট স্টেজে যাওয়ার জন্য তাকে আবারও ফিডব্যাক দিয়ে দিয়েছে, ঠিক আছে তোমার লেভেল 1 কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে কম্পিটেন্ট হয়েছো, তুমি লেভেল 2 এর জন্য প্রস্তুতি নাও, হ্যাঁ সেটা তোমার জন্য ভালো হবে, সেটাও একটা ফিডব্যাকের বিষয়। সেলফ অ্যাসেসমেন্ট can be used to encourage the trainees to take more responsibility for their own learning. তাহলে সেলফ অ্যাসেসমেন্টটা কিন্তু একটা ভালো ব্যাপার, সে নিজেই বুঝতে পারবে কোথায় তার ল্যাব স্কিলস আছে, সেইভাবে তাকে ইমপ্রুভ করাতে হবে। আমরা একটু পরে লাইন কেটে গেলে নতুন করে আবার যুক্ত হব। বলা হচ্ছে দা ফিডব্যাক স্যান্ডউইচটা কি, এটা ওইখানে ওভাবেই বলা আছে যে কিস কিক কিস, এখানে কি শব্দ বলা আছে, প্রেইজ করা, অর্থাৎ ভালো মানে আদর করে জিনিসটা বলা, এবং তার পরবর্তীতে বলা আছে যে এখানে তার ল্যাগিং আছে সেইগুলোকে ক্রিটিসাইজ করা, সেটাকে বলা হচ্ছে কিপ করা, আবার তাকে বলছে ফ্রেশলি, যাতে সে দূরে না সরে যায় এবং তাকে আবার কানেক্টেড করে কাছে নিয়ে আসা। অ্যাপ্রোচেস টু প্রোভাইডিং ফিডব্যাক, তাহলে ফেস টু ফেস হতে পারে, ডিসকাশন, রিটেন কমিউনিকেশন হতে পারে, টেলিফোন, টেক্সট, ফ্যাক্স, এটার মাধ্যমে হতে পারে, কম্বাইনলি হতে পারে তাকে ফিডব্যাক দেওয়ার জন্য। ইফেক্টিভ ওয়েজ অফ প্রোভাইডিং ফিডব্যাক, তাহলে ইফেক্টিভ ওয়েটা কি, এখানে দেখাচ্ছে যে স্টার্ট বাই আস্কিং দ্য ক্যান্ডিডেট টু জাজ হাউ ওয়েল হি শি পারফর্মড। আমি যখন ক্যান্ডিডেটকে ফাইনাল অ্যাসেসমেন্ট করে রেজাল্ট দিতে চাই, তাহলে তার কাছে আগে বুঝতে হবে ক্যান্ডিডেট কেমন ফিল করতেছে, কারণ ক্যান্ডিডেটও কিন্তু সে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে নিজেও বুঝতে পারে যে আমার কতটুকু সঠিক হয়েছে কতটুকু অঠিক হয়েছে, এবং এই যে ক্যান্ডিডেটের সঙ্গে তার যে অ্যাসেসরের সিনক্রোনাইজড হওয়া ভালো, সে আলোচনা করে যদি তার ব্যাপারটাকে বোঝানো যায়, সে হয়তো বললো যে না সবই ভালো, হ্যাঁ, বা একটু আমার রিটেনটা খারাপ হচ্ছে বলতে পারে, তাহলে ইজিলি বেরোয় আসে। এবং না সে যদি সরাসরি না হয়েছে মোটামুটি, তখন তার সঙ্গে আবারও বলা যেতে পারে যে না ভালোই হচ্ছে, কিন্তু এই যে রিটেন খাতাটা তো সামনেই থাকে, রিটেনটাই দেখো তুমি, রিটেনটা এই জায়গায় ভুল করেছে, তো ওই খাতাটা দেখার পরে সে হয়তো বুঝছে হ্যাঁ তাহলে তো এটা ভুল হয়েছে, হ্যাঁ এই জায়গাটা স্যার আমার মিস্টেক হয়েছে, তাহলে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসলাম যে সে ফিল করতেছে যে না আমার রিটেনে কিছু গ্যাপ আছে, অথবা আমি যে ডেমনস্ট্রেশন করতেছিলাম তখন এই ডেমনস্ট্রেশনে এই জায়গাটা আমি মিস্টেক করেছি। তো যদি আমি তাকে এই কথাটা বুঝায় বলতে পারি, তখন কিন্তু আমার রেজাল্ট নিয়ে কনফিউশন হবে না, সে ক্যান্ডিডেট কিন্তু নিজেও ফিল করবে যে না তার সঙ্গে একটা আলোচনা করে বুঝে গেছে। ধরো এই জায়গাটা ইনিশিয়ালি আস্কিং করা যেতে পারে। তারপরে রিএনফোর্স অল দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য অ্যাসেসমেন্ট, হ্যাঁ সে তারপরে বলতে পারলো যে এর যে ভালো বিষয়গুলো, হ্যাঁ তুমি যে বলছো হ্যাঁ ভালোই হয়েছে সবই, কিন্তু তোমার কিন্তু এই জায়গাটায় ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু এই জায়গাটায় তোমার দেখো রিটেনের এই জায়গায় কম হয়েছে, তাহলে প্রথমে কিছু ভালো বলে নিতে হবে। When positive feedback is called for, praise should be spread around freely, and it should be as specific as possible. Saying nice job is not good enough, তাহলে
তাহলে আমরা প্রথমে সেটা ভালো বললাম, বলার পরে যেটা বললাম যে ক্রিটিসাইজের কথা বললাম যে না ইজ নট গুড এনাফ, ভালো কিন্তু এনাফ না, আরো ভালো করা যেতে পারত, আরো ভালো হওয়া উচিত। তো এভাবে আমাদের এই কথাগুলো বলা যেতে পারে, শুরু করে দিতে, এবং সর্বোপরি অবশ্যই তাকে উৎসাহিত করতে হবে ভালো বলে। ডিসকাস দ্য এরিয়া ফর ইমপ্রুভমেন্ট ইন ডিটেইলস। তাহলে কি ডিসকাস করব? ইফেক্টিভ ফিডব্যাক should also inform candidate clearly। তাহলে এই ইফেক্টিভ ফিডব্যাকটা হচ্ছে কিভাবে, যদি ইনফরমেশন ক্যান্ডিডেট ক্লিয়ারলি করে বলা যায়, what he she did well and what needs to modification, general comments just as good work কে or needs improve, ওই আগে যেটা বলেছে। তো এই যে ব্যাপারটা, ডিসকাস দ্য নিড ফর ফার্দার এভিডেন্স, কোন বিষয়গুলোর উপর আরো এভিডেন্স আনা সংগ্রহ করা দরকার, সেটা হতে পারে কম হচ্ছে এভিডেন্স সংগ্রহ। ইনফর্ম দ্য ক্যান্ডিডেট অফ ইউর প্রপোজড ফাইনাল ডিসিশন। এই যে আমরা ফাইনাল ডিসিশন যেটা দিব এটাও ডিসকাস করতে পারে, যে হ্যাঁ তোমার এইটা এটা ভালো, এইটা এটা একটু গ্যাপ আছে, তোমাকে আরো আরেকবার আসতে হতে পারে। তো এই ডিসকাশনটা ফাইনাল ডিসকাশন হতে পারে, এই ইনফরমেশনটা ক্যান্ডিডেটকে জানানো যায় আগে ওই যখন তাকে ফিডব্যাকটা দিচ্ছে। ডিসকাস এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট উইথ ডিসিশন, এবং এইটাও ডিসকাস হতে পারে, ওই যে বললাম যে ক্যান্ডিডেট এবং তারা তাদের মধ্যে এগ্রিমেন্টে চলে আসতে পারে, অথবা ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, ওই যে ডিসএগ্রিমেন্ট হলে সে আপিল করতে পারে। ওয়ার্কআউট ওয়েজ in which the gaps from assessment may be filled। হ্যাঁ, যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে অ্যাসেসমেন্টের কোনো গ্যাপ থেকে সেটা ফিল আপ করতে হবে। Remind the candidate of the next procedure, that is recording information, signing the assessment form ইত্যাদি। তার মানে কোনো ইনফরমেশন যেটা আমার রেকর্ড করা দরকার সেটা, এবং সেটাকে সাইন করা, ওই যে কার্ডসটা যেটা তৈরি করলাম সেই কার্ডসে কিন্তু তাকে ইনফরমেশন গুলো ওখানে দেওয়া থাকে, কোনটা কম্পিটেন্ট হয়েছে, অথবা লাস্টে তার সিগনেচার নেওয়া, ক্যান্ডিডেটের সিগনেচার নেওয়া, এইগুলো বিষয় আছে, সেটা আমাদের ডিসকাশনে আসতে পারে। আস্ক দ্য ক্যান্ডিডেট হাউ ইউ ক্যান ইমপ্রুভ অ্যাসেসমেন্ট ফর ফার্দার ফিউচার পারপাস, মানে ভবিষ্যতে তুমি এটা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারো, এটাও ডিসকাশনে আসতে পারে। এমন হতে পারে যে না কম্পিটেন্ট হয়েছে, তারপরেও তাকে কিন্তু সাজেস্ট করা যায় যে তোমাকে আরো কিন্তু স্টাডি করা উচিত। হ্যাঁ, তুমি যদিও কম্পিটেন্ট হয়েছো, কিন্তু এটা নিয়ে আরো চর্চা তোমাকে করতে হবে, আর ফার্দার নেক্সট লাইনে যাওয়ার চেষ্টা তোমাকে করতে হবে। সো এইগুলো হলো যেসব এরিয়া আমরা ডিসকাশন করতে পারি, যেসব জায়গায় ইমপ্রুভমেন্ট আনা যায়, হ্যাঁ ডিটেল সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলেছে, সেই যে কোন কোন জায়গা, সেটা হলো এটা। হেল্পফুল স্ট্র্যাটেজিস ফর ফিডব্যাক অন নেগেটিভ অ্যাসেসমেন্ট। তো এইখানে নেগেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজির কথাটা কিভাবে হেল্পফুল হতে পারে, এই নেগেটিভ অ্যাসেসমেন্টটা তার জন্য হেল্পফুল হতে পারে। বি পজিটিভ উইদাউট রেজিং এনি ফলস এক্সেপশনস। হ্যাঁ, হতে পারে নট ইট কম্পিটেন্ট হচ্ছে, তাই বলে তো সেটাকে মেনে নেওয়াটাই হলো যুক্তিযুক্ত, সেটার জন্য এই ফলস কোনো এক্সপেকটেশন অ্যারাইজ করা উচিত না। Be praised about the gaps in the candidate's competence। তাহলে ক্যান্ডিডেটের যে গ্যাপ আছে, সেই গ্যাপটা, কম্পিটেন্সের যে ঘাটতিটা আছে, সেটা তুলে ধরতে হবে। আইডেন্টিফাই whether any parts of the assessment needs to be repeat and if so which part। বলা হচ্ছে যে আমরা এখানে কথার কথা যে তিনটা বিষয়, তিনটা মেথড বা তিনটা টুলস অ্যাপ্লাই করেছি। আমরা ডাইরেক্ট করেছি, ইনডাইরেক্ট এভিডেন্স সংগ্রহ করেছি। এর মধ্যে দেখা গেল যে আমাদের ওরাল এবং
ডেমনস্ট্রেশন তার ভালো হয়েছে কিন্তু রিটেন তার খারাপ হয়েছে, তাহলে ওখানে তাকে মেনশন করে দিতে হবে যে তোমার এই দুটা ভালো হয়েছে, এই দুটা তোমাকে আর কিছু করতে হবে না, কিন্তু আরেকবার একটু কষ্ট করে তোমাকে আসতে হবে যে এই রিটেন টেস্টটা আরো একটু ইমপ্রুভমেন্ট করার জন্য। ডাইরেক্টলি নেগেটিভলি বলা যাবে না, কথাটা নেগেটিভলি বলা যাবে না, নেগেটিভ কথাটাই পজিটিভলি বলতে হয়। সাজেস্ট ফার্দার লার্নিং অর প্র্যাকটিস টু ফিক্স দ্য গ্যাপ, এবং ফার্দার লার্নিং এর কথা বলতে হবে, অথবা যদি কোনো গ্যাপ থেকে থাকে সেই কথাও বলতে হবে। অ্যারেঞ্জ ফার্দার অপরচুনিটি ফর ক্যান্ডিডেট টু কমপ্লিট অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট, আবার এই সামনে এই কাজগুলো করার ব্যাপারে বলতে হবে। দুটা বিষয়, একটা স্ট্র্যাটেজি বলছে, একটা ফিডব্যাক বলছে, অলমোস্ট একই কথায় ভিন্ন আঙ্গিকে কথাটা বলেছে। বেনিফিটস অফ প্রোভাইডিং ফিডব্যাক, এই বেনিফিটটা কি ফিডব্যাক দেওয়ার ক্ষেত্রে? ফিডব্যাক কিন্তু উভয়ের ক্ষেত্রে, তাই না? উভয়ের জন্য প্রযোজ্য। ফিডব্যাক ইজ বেনিফিশিয়াল বোথ টু দ্য অ্যাসেসর অ্যান্ড দ্য ক্যান্ডিডেট টু প্রোভাইড ফর দ্য ফলোইং, কি? রিভিউ এভালুয়েশন অফ অ্যাসেসরস পারফরমেন্স, তাহলে অ্যাসেসরের পারফরমেন্সটাকে রিভিউ করা হচ্ছে, হ্যাঁ, অথবা অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে এইখানে যে ইয়াটা পারফরমেন্সটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, বুঝতে পারা যাচ্ছে যে কেমন তার অ্যাসেসর পারফরমেন্স, সে নিজের পারফরমেন্সটাও সে এভ্যালুয়েট করতে পারে। অ্যাসেসর আমার ক্লাস নিতেছে, আমার নিজের সম্বন্ধে তো আমি বুঝতে পারি যে কতটুকু ভালো পড়াইতে পারতে পারি না, কোনটাকে ইমপ্রুভ করতে হবে, এটাও তো আমার বোঝা যায়। আমি ক্যান্ডিডেটের সঙ্গে আলাপ করলেও বুঝতে পারতেছি যে কোনটা আরো সে বুঝে নাই, কোনটা বোঝা দরকার, এসব ব্যাপার থেকেও কিন্তু আমরা বুঝতে পারি। রিভিউ এভালুয়েশন অফ অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ডকুমেন্টস, যদি অ্যাসেসমেন্ট প্রসেসের কোনো গ্যাপ থেকে থাকে, হ্যাঁ, অ্যাসেসমেন্ট ডকুমেন্টস এর কোনো ঘাটতি থেকে থাকে, সেগুলো না আমাকে এভালুয়েট করার সুযোগ থাকে। চান্স টু এক্সপ্লেইন অ্যাসেসমেন্ট ডিসিশন মেড, সরি চেঞ্জ টু এক্সপ্লেইন অ্যাসেসমেন্ট ডিসিশন মেড। তো যদি এখানে ডিসিশনের ক্ষেত্রে, অ্যাসেসমেন্ট ডিসিশনের ক্ষেত্রে চেঞ্জ করার বিষয় থেকে থাকে, হ্যাঁ, সেটা এক্সপ্লেইন করা যায় যে এই কারণের জন্য এটা থাকে মিস্টেক হয়েছিল, এখানে কারেকশন করে তার দেওয়া হচ্ছে। হয়তো অ্যাসেসমেন্ট করতে যে কোনোটা আমরা দেখেছি একদম, আর পরবর্তীতে যখন রিভিউ করতে গেছি তখন এটা ধরা পড়ছে, সুতরাং এই চেঞ্জটা তাকে দেখানো যায়, বলা যায়। আইডেন্টিফাইং দ্য ক্যান্ডিডেটস স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, এবং এই ফিডব্যাক থেকে সে কিন্তু বেনিফিটেড হচ্ছে যে তার দুর্বল সাইড কি এবং কোনটা স্ট্রং সাইড সেটা সে জানতে পারে। গিভিং গাইডেন্স ফর ফার্দার ট্রেনিং, এবং এতে করে কি হচ্ছে যে ফার্দার ট্রেনিং সম্বন্ধে তাকে গাইডলাইন দেওয়া যায়। এনকারেজমেন্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাজ নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড লেভেল অফ কম্পিটেন্স, এবং যদি সে যদি সাকসেসফুল না হয় তাহলে তাকে এনকারেজ করার সুযোগটাই বেনিফিট হিসেবে ফিডব্যাকে দেখা যাচ্ছে বা দেওয়া যাচ্ছে। তাহলে মোটামুটি কিন্তু আমরা এই বিষয়গুলো সবই জেনেছি। মূলত আমাদের এভিডেন্স গ্যাদার করার যে প্রসেস বা অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করা এন্ড অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে গেছে। অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা বলছে একটা প্রসেস, যে প্রসেসের কতগুলো প্রিন্সিপাল থাকবে এবং যে প্রসেস এর মাধ্যমে আমি এভিডেন্সগুলো সংগ্রহ করব। এভিডেন্সের কিছু রুল আছে এবং সেই রুলগুলোকে মেনেই কাজগুলো করতে হবে, এবং কতগুলো মেথড, কতগুলো ইভেন্টের মাধ্যমে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই এভিডেন্সগুলো সংগ্রহ করতে হয়, এবং সংগৃহীত এভিডেন্সের রেসপেক্টে আমাদেরকে জাজমেন্ট করতে হচ্ছে, এবং সেই জাজমেন্টের অংশ হিসাবে আমরা এগুলো রেকর্ড করে রাখছি, রিপোর্ট করে দিচ্ছি, এবং ক্যান্ডিডেটকে ফিডব্যাক দেওয়া প্রয়োজন হচ্ছে, সেই ক্যান্ডিডেটকে আমরা ফিডব্যাকও দিচ্ছি কি করবে ফিউচার। অবশ্যই এভিডেন্স মানে অ্যাসেসমেন্ট করার আগে যে বিষয়টা থেকে থাকে, ভেন্যু প্রস্তুত করা, ক্যান্ডিডেট প্রস্তুত করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তো কারো যদি কোনো বিষয়ে জানার থাকে, বলার থাকে, তাহলে বললে আমি কথা বলবো, নাহলে আপাতত এখানে শেষ। বোঝা গেছে কিনা দেখি, একটু ফিডব্যাক নেই। হ্যাঁ, ফারুক। জি, আজকের ক্লাস তো বুঝলাম, ভালোই তো মনে হচ্ছে আর কি। আগের গুলো না তো ভালো হয় নাই, ঠিক আছে, আমরা আবার ইনশাল্লাহ করবো।
হ্যাঁ, আমাদের মনে হয় যে এটা ওই ইয়াতে আর কি, যে ওই মানে প্র্যাকটিক্যালি ফেস টু ফেস মনে হয় যে একটু করতে পারলে জিনিসটা আরেকটু মানে যেটুকু ল্যাব আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর কি। কিন্তু মানে মূল সমস্যাটা তো ওইগুলো না, ওই যে আমি তো সবসময় একই কথা বলি, আবার ওই এক কথাই বলছি। সেটা হচ্ছে যে যদি এখন পড়ছিলাম যেটা মানে এখন বা যে এই যে মানে যেটা যে অঙ্কটা ক্লাস করা হলো, খুব চমৎকার মানে খুব ভালোভাবেই সেটা মানে হেদ্য হয়ে গেল, কিন্তু এটা এই হেদ্য হলো আধা ঘন্টা পরে জিজ্ঞেস করলে ভেরি ডিফিকাল্ট টু আনসার আস বা আনসার মি, যে মানে এলো কি করলাম আর কি। কিন্তু মানে ওইটি হলো প্রবলেম হচ্ছে আর কি, তাছাড়া মোটামুটি ভাবে আহ, না, যেমন আমি একটু বলি যে যেমন আজকে যে বিষয়টা, এটা যদি এই একটা 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 পিকচার আমি যদি খাতায় এরকম যেটা আমরা দিলাম, এই ওইটা নিজে নিজে লিখতে পারি কিনা, আঁকাতে পারি কিনা, যদি আমি ওইটুকু লিখতে পারি, আমি কিন্তু ওইটার উপরে বেস করে আমার নিজের কনসেপশনে উত্তর লিখতে পারবো। যদি আমি চট করে উত্তর না বের করতে পারি, তাহলে আমি আপাতত ওই লাইনে এক লাইন করে লিখে দিতে পারবো। কারণ এখানে যদি প্রিন্সিপাল গুলোর নাম বলে, এভিডেন্সের রুলস এর কথা বলে, এই লিখতে তো কোনো সমস্যা দেখি না। এই অ্যাসেসরের যে সংজ্ঞাটার কথা বলি, আবার ওই যে প্রিপারেশন ভেন্যু কথা অটোমেটিক্যালি কিছুটা আসছে, এরর যদি এখানে দুটা দেখানো আছে, এররের কথা আমরা এখানে বলছি। এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো কি যে আমরা যখন ওপেন ওপেন পরীক্ষা দিচ্ছি, তখন কিন্তু মানে একটা ব্যাপার যে মানে যে কোনো বা কষ্ট করে হোক বা এগুলো মানে হয়তো রিকালেক্ট করে হোক আমরা বই দেখে দেখে লিখছি আর কি। যখন আমাকে ওরালি নেওয়া হচ্ছে আর কি, হ্যাঁ যখন ওরালি নেওয়া হবে তখন তো আমাকে তার মানে ওপেন বুক থাকছে না, তখন তো আমাকে মানে আমাকে ব্লাইন্ডলি আনসার করতে হবে আর কি। অর্থাৎ আমার হ্যাঁ, তা করতে আমাকে হবে, কিন্তু কিন্তু এই কনসেপশনটা, এই যে এতদিন করতে করতে না যে কনসেপশনটা হয়ে যায়, এই আমার কনসেপশনের মেমোরিতে রেসপেক্টেই উত্তরগুলো দেওয়া যাবে। যেমন আমি বলি যে আলটিমেটলি কিন্তু ডেমনস্ট্রেশন যখন যখন তাকে ওরালি জিজ্ঞাসা করবে, তখন হয়তো যে প্রশ্নগুলো করবে কমন কিছু প্রশ্ন, এখনকার সময় ওরালি অনেক বেশি প্রশ্ন সেটা করে। পরে মুশকিল হবে। আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে ফারুক, আমি বুঝতে হ্যাঁ, পেরেছি, ওকে ইমপ্রুভ ওকে, করানো যায়। ইনশাআল্লাহ জি আমি জি চেষ্টা করবো। হ্যাঁ, জি। মফাজ্জল কিছু বলবে মনে হয়। স্যার, আগামীকাল কি বন্ধ থাকবে কিনা? না, আমরা কোনোভাবেই বন্ধ রাখতে চাচ্ছি না, এবং না, এখন ঠিক হয়তো আছে স্যার। একদিন দুই দিন বন্ধ করা যেতে পারে, সেটা আমরা দেখব। কিন্তু আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের কাজ শেষ হয় না, আমার এভিডেন্সটা একেবারেই কমপ্লিট করে আগে আনতেই হবে। আমি 2-3 দিনের মধ্যে চাচ্ছি যে ঠিক এভিডেন্সটা আছে। কমপ্লিট করি, তারপরে এভিডেন্সের কালকে পরে। তো সবে কদরের দিন, কালকে তো কোনো ক্লাস হওয়ার কথা না। ও আচ্ছা আচ্ছা, মান্নান ভাই, মান্নান ভাই ভালো একটা কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে একটা রেস্ট নেই, তবে কত বিষয় রয়েছে, আমরা একটা দিন রেস্ট নেই, কারণ এই পর্যন্ত শেষ হচ্ছে তো। আমরা তাহলে কালকে রেস্ট নিয়ে পরশুদিন ইনশাআল্লাহ। এন্ড অ্যাপ্রোচ এভিডেন্সটার উপরে আমাদের কিছু একটা ওয়ার্ক করা দরকার, ওটা ফাইনাল করলেই বোধহয় আমরা হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য আমি বলছি যে এভিডেন্সটা আমি কালকে তার যেহেতু আপনি বললেন আর হচ্ছে না, তাহলে পরশুদিন থেকে আমি একেবারে একদম শীত ধরে ধরে এইখানেই সবাইকে একজন একজন করে আমি কথা বলবো। একজন তৈরি করলে দেখবেন যে জি হয়ে যাবে। স্যার। হ্যাঁ, আমি ভালো কথা হবে, বলবো। তো ভালো। আচ্ছা, তা দেখা যাক, আমাদের এই লেগে থাকতে হবে, নাহলে যেটুকু আছে চর্চার মধ্যে থাকলে আশা করি ভুলবো না, কিন্তু যদি চর্চার মধ্যে না থাকি তাহলে একটু সমস্যা হয়ে যাবে, আমাদের ফাইনাল স্টেজে পৌঁছাতে হবে। আচ্ছা, আর কারো কোনো বক্তব্য আছে স্যার, কিনা? হ্যাঁ হ্যাঁ, গতকালকে পরীক্ষার সলিউশনটা দিয়েছি তো, অন্যায় আবার দিব, স্যার পেজ আবার নাম্বার দিব, আমি দিয়ে এই দিয়েছেন এই যে আমি দেখাই, স্যার, একটু দিলে পার হতো স্যার, একটু শো করলে পার হতো স্যার। এই যে দেখাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। পেয়েছি স্যার, ধন্যবাদ ওকে, তাহলে যারা যারা পায়নি এখন একটু তুলে নিলে স্যার, আমি। দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে এখন একটু আর অন্য কারো বক্তব্য একটু শুনি, যে কারো কি ভালো মন্দ, একটু কিভাবে আগাবো, কোনো সাজেশন থাকলে, পরামর্শ থাকলে। আগামীকালকে আমরা গ্যাপ দিয়ে পরশুদিন আবার ইনশাল্লাহ এভিডেন্সটা নিয়ে বসবো, সবাই ওই দিন এভিডেন্স গুলো যতটুকু পারি, এখন যা পারি, ভুল হোক শুদ্ধ হোক, স্যার, যা পারি নিয়ে বসবো, আমি এখানে দেখবো কিভাবে কি করা যায়।
ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কার বক্তব্য আছে কিনা? কলি কি বলো? কলি কি তুমি পারতেছো? সাবিনা ইয়াসমিন কলি। জি স্যার, এভিডেন্সটা আমি কিছুটা করেছি স্যার, পুরোপুরি এখনো কমপ্লিট করতে পারিনি। না, তাহলে যাই হোক, ভালো মন্দ পেন্সিল দিয়ে এই কালকের মধ্যে রেডি করব। পরশুদিন আমরা ওইখানে চেষ্টা করব একজন একজন করে সমাধান করে দিতে। হ্যাঁ, ঠিক আছে স্যার।